সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আব্দুল্লাহ আল ফাতিন। আজকে আমরা রাসায়নিক বন্ধনের উপর প্রথম ক্লাস আলোচনা করব চারটি বিষয় নিয়ে। তো এই চারটি বিষয়ে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যাকে আমরা ইংরেজিতে বলছি ভ্যালেন্সি ইলেকট্রনস। দ্বিতীয় টপিক হচ্ছে যোজনী বা যোজ্যতা। এরপরে আমরা শিখব যৌগমূলক এবং তাদের যোজনী, এবং সর্বশেষ আজকে ক্লাসের শেষ টপিক সেটি হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো আমরা যখনই যেই টপিকটা পড়বো অবশ্যই তার ইংরেজি টার্মটা জেনে রাখবো। তো আমরা বললাম যোজ্যতা ইলেকট্রন, যার ইংরেজি টার্মটা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রনস। আচ্ছা, তো এই ভ্যালেন্সি ইলেকট্রনস বা যোজ্যতা ইলেকট্রনকে যদি আমরা সহজভাবে বোঝাতে চাই, এর মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বা যোজ্যতা স্তরের ইলেকট্রন। এখান থেকেই আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। এর মানে আমি যদি বলতে চাই যে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সবার বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনটি থাকে সেটিকেই আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। একই সাথে আমরা আরেকটি বিষয় মনে রাখবো যে রাসায়নিক বন্ধন যে বিভিন্নভাবে হতে পারে, সেই রাসায়নিক বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই যোজ্যতা ইলেকট্রন। তো আসো আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রথম যে উদাহরণটা আমরা দেখব সেটি হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের যে সংকেতটা আমরা দেখতে পাচ্ছি, এর পাশে আমি ব্র্যাকেটে লিখেছি 11। কেন? কারণ হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11। আমরা যদি ইলেকট্রন বিন্যাসের স্ট্রাকচারটা দেখি বা ফিগারটা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, এবং সর্বশেষ শক্তি স্তরে যেটাকে আমরা বলছি যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরের ইলেকট্রন কিন্তু 1টি। তাহলে বলতো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1টি। একইভাবে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, একই গ্রুপের আরেকটি মৌলের যদি উদাহরণ দেখি, সেটি হচ্ছে পটাশিয়াম। তো চলো তো আমরা একটু দেখি পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত। আমরা যদি একটু দেখি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের কনফিগারেশনটা যদি দেখি, আমরা যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সোডিয়ামের মতোই পটাশিয়ামেরও সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। তাহলে পটাশিয়ামের কি হবে? আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, এর পরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, তারপর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, সর্বশেষ শক্তি স্তর যেটাকে আমরা বলছি চতুর্থ শক্তি স্তর মানে যোজ্যতা স্তর, এই যোজ্যতা স্তরেও কিন্তু ইলেকট্রন আছে 1টি। তাহলে সোডিয়ামের মতোই পটাশিয়ামেরও কিন্তু যোজ্যতা ইলেকট্রন 1টি। তাহলে আমরা কি বলতে পারি যে গ্রুপ 1 এ যে সকল মৌল আছে প্রত্যেকটি মৌলের যোজ্যতা ইলেকট্রন 1টি। একইভাবে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, সেটি হচ্ছে অক্সিজেন। আমরা দেখব অক্সিজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং সর্বশেষ শক্তি স্তরে আছে ইলেকট্রন 6টি। তাহলে কি আমরা বলতে পারি যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তর মানে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 6টি ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 6টি। এখন আমরা কি জানি যে অক্সিজেন কোন গ্রুপের মৌল? অক্সিজেন কিন্তু গ্রুপ 16 এর মৌল। তাহলে গ্রুপ 16 এ কি আছে? সালফার আছে। সালফারের যোজ্যতা ইলেকট্রন 6টি। তাহলে আমি যদি বলি যে আমার পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সবগুলো মৌলের কিন্তু আমি এভাবে যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। আমাকে যদি বলা হয় গ্রুপ 1 এর কোনো একটা মৌলের যোজ্যতা ইলেকট্রন কয়টি, আমি বলবো 1টি। একইভাবে আমি অক্সিজেনের যেমন বললাম যে সর্বশেষ শক্তি স্তরের যোজ্যতা ইলেকট্রন 6টি, একইভাবে আমরা সালফারের যোজ্যতা ইলেকট্রনও বলছি 6টি। কারণ কি? তারা একই গ্রুপের মৌল। এভাবে আমরা সবগুলো মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। এই পর্যায়ে আমরা জানবো যোজনী বা যোজ্যতা, যাকে আমরা ইংরেজিতে জানি ভ্যালেন্সি বলে। আমরা আগের টপিকে যেটা আলোচনা করে এসেছি যে যোজ্যতা ইলেকট্রন কি ছিল, কোনো একটি মৌলের পরমাণুর বাইরের শক্তি স্তরের ইলেকট্রনকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনই কিন্তু রাসায়নিক বন্ধনে অংশ নেয়। এর মানে বিভিন্ন মৌলের পরমাণুসমূহ যখন নিজেদের মধ্যে অণু গঠন করে, তখন এই অণু গঠনের শর্ত হচ্ছে 2টি। তারা হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অথবা ইলেকট্রন শেয়ার করে। এই অণু গঠন কালে একটি মৌলের পরমাণুর অন্য একটি মৌলের পরমাণুর সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা, তাকেই আমরা বলি যোজনী বা যোজ্যতা। আমরা এখন জানবো যে এই যে আমরা যোজনী বা যোজ্যতা নিয়ে কথা বললাম, যে একটি মৌলের পরমাণুর অন্য একটি মৌলের পরমাণুর সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা, এটি আমরা কিভাবে বের করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম একটি ক্ষেত্র আলোচনা করব। চেষ্টা করি যে কোনো একটি মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, সেই সংখ্যাকে আমরা বলবো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে একটি হাইড্রোজেন পরমাণু আরেকটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করছে, তাহলে এখানে বলতো হাইড্রোজেনের যোজনী কত? আমরা কি বলেছি? আমরা বলেছি যে কোনো মৌলের একটি পরমাণু ওই পরমাণুর যতটির সাথে যুক্ত হতে পারে। তাহলে এখানে হাইড্রোজেনের একটি পরমাণু কতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে? একটি। তাহলে এখানে আমার হাইড্রোজেন যোজনী হবে কত? 1।
এখানে আমরা আরেকটি উদাহরণ যদি দেখি যে সোডিয়ামের একটি পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সোডিয়ামের একটি পরমাণু আমার একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমি যে শর্তটা লিখেছি এখানে যে কোনো একটি মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে এখানে আমি যে বক্সটা করে দিয়েছি যে যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে আমি কি বলবো এখানে একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে সোডিয়ামের যোজনী 1। সিমিলারলি যদি আমি আরেকটি উদাহরণ দেখি, সেখানে আমি দেখব যে একটি অক্সিজেন পরমাণু দুটো হাইড্রোজেনের পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O, যেটাকে আমরা সবাই বলি পানি, আমাদের জীবন ধারণের অপরিহার্য উপাদান পানিতে আমি দেখতে পাচ্ছি একটি অক্সিজেন দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে বলো তো এখানে একটি অক্সিজেন পরমাণু কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে? 2টি। তাহলে বলো তো অক্সিজেনের যোজনী কত হবে? 2। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব। এই উদাহরণটা দেখলে আমরা মোটামুটি বলতে পারবো যে আমরা এই শর্ত সাপেক্ষে কোনো একটি মৌলের যোজ্যতা বা যোজনী বের করতে মোটামুটি আয়ত্ত বা রপ্ত করতে পারবো। তা আমরা শেষ যে উদাহরণটা আছে সেটা যদি আমরা একটু দেখি যে আমার আয়রন, এই আয়রনের সাথে আমার দুটো ক্লোরিন যুক্ত হচ্ছে, দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? ফেরাস ক্লোরাইড। এখন এই ফেরাস ক্লোরাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়রন পরমাণু দুইটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমি নিজেই তো একটু আগে বললাম যে একটি ফেরাম বা একটি আয়রন পরমাণু দুটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে বলো তো আয়রনের যোজনী এখানে কত হবে? আয়রনের যোজনী হবে এখানে 2। কোন একটি মৌলের যোজনী বা যোজ্যতা বের করার আরেকটি উদাহরণ আমরা এসে দেখি। এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় ওই সংখ্যাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলেই আমরা ওই মৌলের যোজনী বা যোজ্যতা পেয়ে যাই। তাহলে আসো এবার আমরা দেখি। আমরা দেখছি যে একটি ক্যালসিয়াম পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে কি? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বলো তো এখানে অক্সিজেন পরমাণু কয়টি আছে? এখানে অক্সিজেন পরমাণু আছে একটি, একে আমরা দ্বিগুণ করলে পাই 2। তাহলে ক্যালসিয়ামের যোজনী কত হবে? ক্যালসিয়ামের যোজনী হবে 2। খুবই সহজ। আমরা আরেকটি উদাহরণ দেখি। আমরা যদি বলি একটি ম্যাগনেসিয়াম আরেকটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। একইভাবে এই ম্যাগনেসিয়াম অক্সাইডে কয়টি অক্সিজেন আছে? এই ম্যাগনেসিয়াম অক্সাইডে অক্সিজেন পরমাণু আছে একটি, যাকে আমরা দ্বিগুণ করলে পাই 2। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে? ম্যাগনেসিয়ামের যোজনী হবে 2। আমরা এবার নতুন একটি উদাহরণ দেখব যে কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী হতে পারে। যেমন আমরা যদি দেখি যে একটি আয়রন পরমাণু দুটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে ফেরাস ক্লোরাইড। তাহলে বলতো এখানে একটি আয়রন পরমাণু কতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? 2টি। তাহলে এই যৌগে আমার আয়রনের যোজনী কত হচ্ছে? 2। একইভাবে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আয়রনের একটি পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে আয়রনের একটি পরমাণু যদি 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে আমরা পাচ্ছি ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইডে তাহলে একটি আয়রন পরমাণু যেহেতু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তাহলে আমাদের যে প্রথম শর্ত ছিল যে একটি মৌলের পরমাণু যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাই কি? ওই মৌলের যোজনী। তাহলে এখানে যেহেতু একটি আয়রন পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তাহলে এখানে আবার আয়রনের যোজনী হবে 3। এবার আমরা একটি ভিন্ন ধরনের যোজনী সম্পর্কে জানবো, সেটিকে আমরা বলছি সুপ্ত যোজনী, যার ইংরেজি নামটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি। তো এই সুপ্ত যোজনী ব্যাপারটা কি? সুপ্ত যোজনী ব্যাপারটা হচ্ছে কোনো একটি মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য। তা আমরা যদি এভাবে বলি যে সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। এখন এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী কি? আমরা একটু আগেই শিখে আসলাম যে কিছু কিছু মৌলের একাধিক যোজনী হতে পারে। এর মধ্যে একটি উদাহরণ আমরা জেনেছি আয়রন। তাহলে এই আয়রনের কি কি যোজনী আমরা জেনেছি? আয়রনের যোজনী হচ্ছে দুটো, একটি হচ্ছে 2 এবং 3। এখন এই ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত ছিল? 2। এখন আমরা বললাম যে সুপ্ত যোজনীটা কি? সুপ্ত যোজনী হচ্ছে কোন একটি মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য। এখন এই ফেরাস ক্লোরাইড যৌগে আমার আয়রন এর একটি পরমাণু 2টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে এই উদাহরণে আমার আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2, কারণ ও 2টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। এই যৌগের সক্রিয় যোজনী তো আমরা জানলাম। তাহলে কি আমরা এখন বলতে পারবো যে আয়রনের সুপ্ত যোজনী কত? অবশ্যই পারবো, কারণ আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 3। তাহলে FeCl2 বা ফেরাস ক্লোরাইড যৌগের সুপ্ত যোজনী হবে 3 - 2 = 1। আমরা এবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী। তো যৌগমূলকের ইংরেজিটা কি সেটা আমরা একটু জেনে রাখবো। যৌগমূলককে আমরা ইংরেজিতে বলি র্যাডিক্যালস। তো এই যৌগমূলক কি বা এর সংজ্ঞাটা আমরা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যৌগমূলক হচ্ছে
অনেকগুলো মৌলের কতিপয় পরমাণু বা আয়ন যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন তারা ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা কিনা কোনো একটি মৌলের আয়ন রূপে আচরণ করে। ওই পরমাণু গুচ্ছগুলোকেই আমরা বলছি যৌগমূলক। এখন এই যৌগমূলক নিয়ে যখনই আমরা কথা বলবো তখন আমাদের মাথায় দুটো বিষয় রাখতে হবে। কি কি সেগুলো? আসো আমরা দেখি। প্রথম যে বিষয়টি আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যৌগমূলক কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক উভয় চার্জ বিশিষ্ট বা আধান বিশিষ্ট হতে পারে। এবং মজার বিষয় হচ্ছে ওই চার্জ বা আধান সংখ্যাটাই কিন্তু যৌগমূলকের যোজনী নির্দেশ করে। আমরা যদি একটি উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে দেখব যে একটি নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে কি অ্যামোনিয়াম, যেটি কিনা যৌগমূলক। আমরা দেখতে পাচ্ছি এই অ্যামোনিয়াম কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট একটি যৌগমূলক। তাহলে অ্যামোনিয়াম যৌগমূলকের চার্জ হচ্ছে +1। আমরা সংকেতটা দেখেই বলতে পারছি যে এটি একটি ধনাত্মক যৌগমূলক এবং যার চার্জ হচ্ছে +1। সুতরাং আমরা যখন যোজনী বের করতে চেষ্টা করব তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু আধান চিহ্ন বা চার্জের চিহ্ন ধনাত্মক বা ঋণাত্মক এই ব্যাপারটাই আনবো না। আমরা যখন বলবো চার্জ কত তখন আমরা বলবো অ্যামোনিয়াম যৌগমূলকের আধান বা চার্জ হচ্ছে +1। যখন বলবো যোজনী তখন শুধু সংখ্যাটা ব্যবহার করব। এর মানে এই অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী হচ্ছে 1। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা আরেকবার আলোকপাত করি যে যৌগমূলকের যে ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকবে ওই আধান সংখ্যাটাই হবে কি ওই যৌগমূলকের যোজনী। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম যৌগমূলকের সংকেত থেকে যে তার চার্জ +1 এবং যোজনী হবে কত? যোজনী হবে 1। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি তাহলে আমরা দেখব আমরা একটি ঋণাত্মক যৌগমূলক এখানে দেখতে পাচ্ছি যাকে আমরা বলি সালফেট। তাহলে এই সংকেত দেখেই কিন্তু আমরা বলতে পারছি এর আধান -2, কিন্তু যোজনী যখন বলবো তখন আমরা কি বলবো? আমরা শুধু আধান সংখ্যাটা নিব। যোজনী কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না। আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো। সুতরাং আমরা যখনই বলছি সালফেট একটি ঋণাত্মক যৌগমূলক যার আধান -2, কিন্তু তার যোজনী যখন প্রশ্ন করা হবে আমরা কিন্তু বলবো তার যোজনী 2। একইভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, আমরা নিয়েছি ফসফেট। এই ফসফেট যৌগমূলক একটি ঋণাত্মক যৌগমূলক। এর সংকেত দেখেই কিন্তু আমরা বলতে পারি এর আধান বা চার্জ -3 এবং এর যোজনী কিন্তু 3। এভাবে আমরা বিভিন্ন যৌগমূলকের সাথে পরিচিত হব এবং এই যৌগমূলকের সংকেতগুলো কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। আমরা মনে রাখবো যে সংকেত থেকেই কিন্তু আমরা বলতে পারবো যে তার আধান বা যোজনী কত। আধানের সংখ্যাটাই হবে যোজনী এবং যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না। এভাবে আমরা খুব সহজে যৌগমূলকের সংকেত জানলে তার আধান এবং যোজনী বলতে পারবো। আমরা যদি যৌগমূলকের একটি উদাহরণ দেখতে যাই তাহলে উদাহরণ দেখার জন্য আমরা দুটো যৌগ নিয়ে আলোচনা করতে পারি। একটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং আরেকটি হচ্ছে সোডিয়াম সালফেট। আমরা দেখব সোডিয়াম ক্লোরাইডে একটি সোডিয়াম আয়ন একটি ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে আছে এবং এদের মধ্যে অর্থাৎ এখানে ক্লোরাইড আয়ন বা যেটি ঋণাত্মক আয়ন সেটি একক মৌলের পরমাণুর আয়ন হিসেবে বা ক্লোরিন পরমাণুর ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করছে। কিন্তু সোডিয়াম সালফেটের বেলায় আমরা দেখছি যে সোডিয়াম আয়নের সাথে যুক্ত হচ্ছে সালফেট আয়ন। এই সালফেট আয়ন কিন্তু সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরাইড আয়নের মতোই ঋণাত্মক আধান বিশিষ্ট। সালফেটে সালফার এবং অক্সিজেন দুটি পরমাণু আছে কিন্তু এরা একটি একক মৌলের আয়ন রূপে কাজ করে এবং এখানে সালফেট হচ্ছে ঋণাত্মক দ্বিযোজী যৌগমূলক। এর মানে এটি একটি ঋণাত্মক আধান বিশিষ্ট যৌগমূলক যার আধান হচ্ছে -2 এবং এর যোজনী হচ্ছে 2। এবার আমরা আলোচনা করব যৌগের রাসায়নিক সংকেত নিয়ে। যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেই নিয়মগুলো আমরা জানবো। তো যৌগের রাসায়নিক সংকেত, যেটাকে আমি ইংরেজিতে বলি কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস। এই কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত লেখার প্রথম যে নিয়মটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলের প্রতীকের ডান পাশে ছোট করে লিখতে হবে। এর মানে হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে যখন অণু গঠন করে তো সেই মৌলের অণুগুলো লেখার নিয়ম হচ্ছে আমরা প্রথমে ওই মৌলের প্রতীকটি ইংরেজি হরফে লিখব এবং যতগুলো পরমাণু অংশ নেয় সেই সংখ্যাটি তার প্রতীকের ডান পাশে নিচে ছোট হরফে লিখব। যেমন আমরা যদি উদাহরণ দেখি, নাইট্রোজেন অণুতে দুটো নাইট্রোজেন পরমাণু থাকে তাই আমরা লিখেছি N2। একইভাবে হাইড্রোজেন অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে যার জন্য আমরা লিখেছি H2। ওজনের একটি অণুতে তিনটি অক্সিজেন পরমাণু থাকে যার জন্য আমরা লিখেছি O3। একটু ব্যতিক্রম উদাহরণ যদি আমরা দেখতে যাই, কিছু মৌল আছে যারা এভাবে অণু গঠন করে না, তাদের বেলায় আমরা প্রতীক দিয়ে প্রকাশ করি, যেমন সকল ধাতু বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসসমূহের রাসায়নিক সক্রিয়তা খুবই কম, এ কারণে সাধারণত তারা পরস্পরের সাথে একত্রিত হয়ে অণু গঠন করে না। এবার আমরা দেখব যদি ভিন্ন ভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে তাহলে তাদের রাসায়নিক সংকেত বা সেভাবে গঠিত অণুগুলো রাসায়নিক সংকেত কিভাবে লিখতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে দুটো মৌল আছে, একটি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং একটি হচ্ছে অক্সিজেন। আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2।
এই সকল ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটু দেখবো যে যোজনী 3 এবং 2 এদেরকে কিন্তু কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য বলা যায় না। যার জন্য আমরা যেটা করব যে অ্যালুমিনিয়ামের যোজনী এবং অক্সিজেনের যোজনী এদেরকে অল্টার করে দিব। অ্যালুমিনিয়াম ও অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে যে যৌগটি গঠন করবে সেই যৌগের রাসায়নিক সংকেত যখন আমরা লিখতে যাব, তখন আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের প্রতীক লিখব। অ্যালুমিনিয়াম এর প্রতীকের পাশে আমরা ডান পাশে ছোট করে অক্সিজেনের যোজনী বসাবো এবং এরপরে আমরা অক্সিজেনের প্রতীকের ডান পাশে ছোট হরফে অ্যালুমিনিয়ামের যোজনী বসাবো। তাহলেই কিন্তু আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে যে যৌগটা গঠন করছে, যেটাকে আমরা বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড, তার রাসায়নিক সংকেতটি পেয়ে যাব। একইভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে ক্যালসিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করবে, তখন আমরা তাহলে কি করব, তাদের যোজনীগুলোকে অল্টার করে দিব। তাহলে কি হবে, তাহলে আমার সংকেতটা হবে এরকম। কি করলাম, ক্লোরিনের যোজনী 1, যদি যোজনী 1 হয় তাহলে আমরা সেটা লেখার প্রয়োজন নাই, আমি সেটা লিখব না। কিন্তু ক্যালসিয়ামের যোজনী 2, সেটাকে কিন্তু আমি ঠিকই ক্লোরিনের ডান পাশে ছোট হরফে লিখেছি। তো ক্যালসিয়াম এবং ক্লোরিন পরস্পর যুক্ত হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি উৎপন্ন করেছে, তার রাসায়নিক সংকেত কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা যদি যৌগমূলক দিয়ে যৌগ গঠনের উদাহরণ দেখতে চাই, তাহলে আমরা নিলাম অ্যামোনিয়াম যৌগমূলক, যার যোজনী আমরা জানি 1, এবং ক্লোরিন পরমাণু, যারও যোজনী কিন্তু 1। সুতরাং এদের পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগটি গঠন হবে সেটি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। একইভাবে আমরা যদি সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি, সোডিয়াম পরমাণুর যোজনী 1 এবং সালফেট যৌগমূলকের যোজনী 2। সুতরাং এই সোডিয়াম পরমাণু এবং সালফেট যৌগমূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগটি গঠন করবে সেটি হবে সোডিয়াম সালফেট। সুতরাং আমরা এভাবেই যৌগমূলক দিয়েও কিন্তু যৌগ গঠনের উদাহরণ জানলাম। এবার আমরা পরিচিত হব রাসায়নিক সংকেত লেখার আরেকটি নিয়মের সাথে। আমরা দেখব যদি দুটি ভিন্ন মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজনী এবং অক্সিজেনের যোজনী একটি সাধারণ সংখ্যা অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করি যোজনীগুলোকে, যেমন কার্বনের যোজনী 4, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2, এবং অক্সিজেনের যোজনী 2, তাকে আমরা 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1। তাহলে এখন আমরা যেটা করব, আমরা আগের নিয়মে ভাগফলগুলোকে বসাবো। কিভাবে, আমরা কার্বনের ভাগফল 2 তাকে বসাবো হচ্ছে অক্সিজেনের পাশে, এবং অক্সিজেনের ভাগফল 1 তাকে বসাবো কার্বনের পাশে। যেহেতু অক্সিজেনের ভাগফল 1 তাকে কার্বনের পাশে আর 1 আমরা লিখবো না, তাহলে সেক্ষেত্রে আমরা সংকেতটা কি পাবো, CO2। এখানে আমরা কি করেছি, অক্সিজেনের ভাগফল 1 তাকে আমরা কার্বনের পাশে লিখি নাই যেহেতু সংখ্যাটি 1, এবং অক্সিজেনের পাশে আমরা কার ভাগফলকে লিখেছি, সেই যে আগের নিয়মে আমরা কার্বনের ভাগফলটাকে এখানে লিখেছি। তাহলে আমরা কি পাচ্ছি, CO2, যাকে আমরা বলছি কার্বন ডাই অক্সাইড। আমরা একই রকমের আরেকটি উদাহরণ দেখি, বোরন যার যোজনী 3 এবং নাইট্রোজেন যার যোজনী 3। তাহলে উভয়ের যোজনীকে আমরা একটি সাধারণ সংখ্যা অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য বলতে পারি। সুতরাং বোরনের ক্ষেত্রে আমরা যোজনীকে যদি সাধারণ সংখ্যা 3 দ্বারা ভাগ দিই তাহলে পাচ্ছি 1, নাইট্রোজেনের ক্ষেত্রেও আমরা ভাগফল পাচ্ছি 1। আমরা সেটাই এখানে লিখেছি। এবার আমরা কি করব, আমরা বোরনের ভাগফলকে লিখব নাইট্রোজেনের পাশে এবং নাইট্রোজেনের ভাগফলকে লিখব বোরনের পাশে। এভাবে আমরা যে সংকেতটা পাই সেটি হলো B1N1। কিন্তু আমরা জানি যে কোনো মৌলের প্রতীকের পাশে 1 সংখ্যাটি রাখার দরকার নেই, যার জন্য আমরা বলবো যে বোরন এবং নাইট্রোজেন মিলে আমার যে বোরন নাইট্রাইড যৌগটি গঠন করছে তার রাসায়নিক সংকেত হবে এরকম। এভাবে আমরা যৌগের রাসায়নিক সংকেত লিখতে পারি। আজকের ক্লাসে তাহলে আমরা কি কি আলোচনা করলাম, আমরা জানলাম যোজ্যতা ইলেকট্রন কি। যোজ্যতা ইলেকট্রন ছিল কোনো একটি মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। এরপর আমরা জেনেছি যোজনী, একটি মৌলের পরমাণুর সাথে অন্য একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই ছিল যোজনী। এরপর আমরা জেনেছি যৌগমূলক, যারা কিনা একটি পরমাণু গুচ্ছ যা মৌলের আয়নের মতো আচরণ করে। এবং সর্বশেষ আমরা জেনেছি যে যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয়। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া থাকলো, তোমরা তোমাদের স্ক্রিন থেকে দেখে নাও। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা সবাই সমাধান করার চেষ্টা করবে। আশা করি সঠিক অনুশীলনের মাধ্যমে তোমরা সকলেই এগুলোর উত্তর করতে পারবে।